রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকারের 2 কমিটি 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন। তালিকা করছে বিএনপি। রাষ্ট্র সংস্কারেও 6টি কমিটি দলটির। ইউনূস বাইডেন বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি ও সংস্কার ইস্যু। পশ্চিমাদের সঙ্গে দূরত্ব কমানোর সুযোগ। মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ। ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ চাঁদপুর ঘাটের একদিনের আমদানিরও কম, দাবি বাণিজ্য উপদেষ্টার। দেশে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি প্রাণী সম্পদের। এখনও থমথমে খাগড়াছড়ি রাঙামাটি, অবরোধে চলছে না যানবাহন। সাজেকে আটকা প্রায় 1,500 পর্যটক। সম্প্রীতি রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান। এবং জমি দখল করে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট, টাকা চাইলে নির্যাতন। সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে অভিযোগ, ব্যবস্থা নেয়ার দাবি ভুক্তভোগীদের। জনপদের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে 2টি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ এ বিষয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রণালয়। হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে চাইলে 31 ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। এ নিয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি দিতে 17 বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলার তালিকা করছে বিএনপি। আফজাল হোসেনের রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। সেই মোতাবেক মামলা প্রত্যাহারের কার্যক্রম শুরু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই মধ্যে জেলা এবং মন্ত্রণালয় পর্যায়ে গঠিত হয়েছে 2টি কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্রে বলা হয়েছে, রাজনৈতিক মামলা প্রত্যাহার করতে চাইলে 31শে ডিসেম্বরের মধ্যে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে মামলার এজাহার সহ প্রয়োজনীয় কাগজপত্র। মামলা প্রত্যাহারের সুযোগ নিতে চায় বিএনপিও। 2007 থেকে 2024 পর্যন্ত 17 বছরে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলার তালিকা তৈরি করছে তারা। দলটির নেতারা বলছেন, গায়েবী, প্রতিহিংসা এবং হয়রানিমূলক মামলার কারণে বছরের পর বছর ঘর ছাড়া থাকতে হয়েছে নেতাকর্মীদের। গণহত্যায় জড়িত আওয়ামী লীগ সরকারের দেয়া এসব মামলা চালিয়ে নেয়ার কোনো যৌক্তিকতা নেই বলেও মনে করেন তারা। শুধু বিএনপি না, অপরাপর যে সমস্ত রাজনৈতিক দল আছে, গায়েবী মামলা হয়েছে, মিথ্যা, বানোয়াট, সমস্ত মামলার ব্যাপারেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার একটা ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। এই সিদ্ধান্তটা নিলে ফ্যাসিস্ট রেজিমের যে লেগেসিটা আছে সেটা থেকে পরিত্রাণ পাবে এবং রাষ্ট্রের অর্থের অপচয় রোধ করা যাবে। তারা বলছেন, আইনি পথে এত বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করতে গেলে লেগে যাবে কয়েক যুগ। আওয়ামী লীগ সরকার একটি আদেশ দ্বারা সব মামলা তাদের প্রত্যাহার করে নিয়েছে। এই সরকারেরও সেই সুযোগ আছে, সেই ক্ষমতা দেওয়া আছে। সেই ক্ষমতা অনুসারে সরকার একটি আদেশ দ্বারা সমস্ত মামলা প্রত্যাহার করে নিতে পারেন। বিএনপির হিসেবে 2009 সাল থেকে এবছরের জানুয়ারি পর্যন্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে সারা দেশে হওয়া মামলার সংখ্যা 1,55,000-এরও বেশি, আসামি প্রায় 50 লাখ। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে 100 থেকে শুরু করে এক একজনের বিরুদ্ধে 450 পর্যন্ত মামলা রয়েছে। 5 আগস্টের আগ পর্যন্ত আদালতে হাজিরা দিতে দিতে জেরবার হতে হয়েছে দলটির নেতাকর্মীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। গুলশানে বিএনপির সঙ্গে বৈঠকে জানালেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। তিস্তাসহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা আর সীমান্ত হত্যা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান বিএনপির। দীর্ঘ 9 বছর পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করেন ভারতীয় হাই কমিশনার সহ প্রতিনিধি দল। দীর্ঘ 9 বছর পর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠক। রোববার বিকেল 4টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা, সঙ্গে উপ হাই কমিশনার প্রভন বাদে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে চায় ভারত। আগামীতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী দিল্লি। ভারত বাংলাদেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে আরো কিভাবে গভীর করা, সে বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে এই পরিবর্তনের পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের সঙ্গে তারা ইতিমধ্যেই যোগাযোগ করেছেন, কথা বলছেন। আমাদের সঙ্গে বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর যে সম্পর্ক সেটাকে দৃঢ় করতে চান, এই অবস্থা তারা তৈরি করছে। এই সম্পর্কের মধ্যে আরো কি করে সুস্থতা, আরো পজিটিভিটি কি করে নিয়ে আসা যায়, সেই বিষয়টার উপরে তারা কাজ করতে আগ্রহী। বৈঠকে তিস্তা সহ অভিন্ন সব নদীর পানির ন্যায্য হিস্যা আর সীমান্ত হত্যা বন্ধে ভারতকে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। আমাদের পানির সমস্যার কথা বলেছি এবং সেগুলো দ্রুত সমাধান হওয়া দরকার, সেই কথাগুলো বলেছি। আমাদের সীমান্তে হত্যা বন্ধ করার প্রয়োজন, সে কথাগুলো আমরা তাদেরকে বলেছি। সেই সঙ্গে আমাদের যে আপনার সিকিউরিটি যে বিষয়টা আছে বোথ দ্য কান্ট্রিজ, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারা বলেছেন যে তারা এই বিষয়গুলো অত্যন্ত সজাগ এবং তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়। সবশেষ 2015 সালের 10 ডিসেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছিলেন তৎকালীন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপাক্ষিক বৈঠককে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ায় সুযোগ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। শেখ হাসিনার পতনকে ক্ষতি হিসেবে না দেখে বাংলাদেশের মানুষের চাওয়াকে সম্মান করলে ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আওয়ামী লীগ সরকারের আমলে ভারত বাংলাদেশ সম্পর্ককে সোনালী অধ্যায় হিসেবে অভিহিত করা হতো, অথচ সম্পর্কের সমীকরণ উল্টে গেছে একটি হিসেবেই, তা হলো 5 আগস্ট। বাংলাদেশ ইস্যুতে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ফেনীতে আকস্মিক বন্যা আর সর্বোপরি শেখ হাসিনার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কের মধ্যে যে টানাপোড়েন তৈরি করেছে তা আর রাগঢাকের বিষয় নেই। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, গত 15 বছরে ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক ছিল না বাংলাদেশের। শেখ হাসিনার পতনকে ক্ষতি না মনে করে বাংলাদেশের মানুষের সঙ্গে সংযোগ বৃদ্ধি পার্শ্ববর্তী দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে পারে। অথরিটেরিয়ান গভর্নমেন্টের এগেইনস্টে, তো সেই গভর্নমেন্টের এগেইনস্টে আমরা মানুষ আন্দোলন করে সেটাকে পতন ঘটিয়েছি। এখন ভারত সেটাকে নিজের গায়ে নেওয়ার তো কোনো অর্থ আমি যুক্তিসঙ্গত কারো দেখি না। বাংলাদেশের মানুষের প্রত্যাশাটাকে যদি ভারত বুঝতে চেষ্টা করে, সমতার ভিত্তিতে আমরা আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পারি এবং সেটা ভারতের দিক থেকেও কিছু চাহিদা থাকবে, আমার দিক থেকেও কিছু চাহিদা থাকবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রকাশ্য দূরত্ব ছিল শেখ হাসিনা সরকারের। গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতেই এ দূরত্ব সৃষ্টি হয় বলে মনে করেন সাবেক এই রাষ্ট্রদূত। জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। পশ্চিমাদের সঙ্গে বাংলাদেশের তিক্ততার সম্পর্ক দূর করা সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য তারা যে বক্তব্য বা যে কথাগুলো বলতো, সেই কথাগুলোকে আমরা গ্রাহ্য করিনি আগে। এখন এই গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাওয়ার জন্য যে সংস্কার কার্যক্রম হচ্ছে, সেই কার্যক্রমকে তারা সমর্থন করছে। নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠক হবে ডক্টর ইউনূসের। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিকতায় ফিরবে বলে মনে করছেন সাবেক এই রাষ্ট্রদূত। তবে 71 প্রশ্নে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়টিও পাশ কাটানোর কোনো সুযোগ নেই। তারা যেখানে অপরাধ করেছে সেই দায়টা তারা স্বীকার করতে হবে। সেটা কিন্তু আমাদের সেই 71 সাল থেকে 72 সাল থেকে আজও পর্যন্ত সেই বক্তব্য আমাদের কিন্তু জারি আছে। আপনি দুই দেশের স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেই সেটা তুলতে হবে। দলীয় রাজনৈতিক স্বার্থ বিবেচনা না করে সামনের দিনে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ভিত্তি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট হবে বলে আশা করেন বিশ্লেষকরা। এমন মর্যাদা সম্পন্ন। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নতুন করে সংঘাত না হলেও এখনও থমথমে খাগড়াছড়ি রাঙামাটি। 72 ঘন্টার অবরোধে চলছে না যানবাহন, বন্ধ স্কুল, কলেজ, দোকানপাট। সাজেকে আটকা পড়েছেন প্রায় 1,500 পর্যটক। তবে 144 ধারা প্রত্যাহার করেছে প্রশাসন।
48 ঘন্টা কেটে গেলেও শঙ্কা কাটেনি জনমনে, এখনো থমথমে পাহাড়। 72 ঘন্টার অবরোধে রোববার সকালেও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় বন্ধ ছিল দোকানপাট, স্কুল, কলেজ। সদর থেকে সব রুটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাদের। আমরা চাই সবাই শান্তি শৃঙ্খলা সম্প্রীতি বার্তা বজায় রেখে চলতে আর কি। রাঙ্গামাটির পরিবেশ নষ্ট করছে, আমরা এই ধরনের আর চাই না। শহরের হ্যাপির মোড় এলাকা থেকে বনরূপা বাজার পর্যন্ত পরিদর্শন করেছে জেলা প্রশাসন ও পুলিশ। এই সময় ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা। নতুন সংঘাত না ঘটায় এবং পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসায় তুলে নেওয়া হয় 144 ধারা। দুটি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। কোনো অপরাধকারী যে আইন হাতে তুলে নিয়েছে তিনি কোনোভাবেই ছাড়া পাবেন না। 144 ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। এদিকে শনিবার উপদেষ্টাদের সফরের পর খাগড়াছড়িতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে, তবে চাপা আতঙ্ক বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। রোববার কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর না পাওয়া গেলেও সড়কে সাধারণ মানুষের চলাচল ছিল তুলনামূলক কম। 72 ঘন্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির কারণে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ। এতে সাজেকে আটকা পড়েছেন প্রায় 1400 পর্যটক। পর্যটন কেন্দ্র সহ হোটেল মোটেলও রয়েছে বন্ধ। ঢাকা থেকেও কোনো টুরিস্ট আসতে পারতেছে না, এখান থেকেও যেতে পারতেছে না। টাকা পয়সা অনেক কমে যাওয়ার কারণে আমরা ওনাদেরকে অনেক ছাড় দিচ্ছি। নতুন করে সহিংসতা এড়াতে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি পুরোপুরি বাণিজ্য মন্ত্রণালয়ের জানিয়ে উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, বাজারে দাম বাড়ানো হলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বলেছেন, রপ্তানির পরিমাণ চাঁদপুর ঘাটে একদিনের আমদানিরও কম। এতে দেশের বাজারে প্রভাব পড়বে না। দেশের বাজারে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। বাড়তি দামের কারণে জাতীয় মাছের স্বাদ নেওয়া সাধ্যের বাইরে চলে যাচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের। এর মধ্যেই দুর্গাপূজা উপলক্ষে ভারতে 3000 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শনিবার এ বিষয়ে প্রজ্ঞাপন দেওয়ার পরেই শুরু হয় আলোচনা। বিষয়টি নিয়ে রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টাকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তিনি জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানির সিদ্ধান্তে বাজারে প্রভাব পড়লে ব্যবস্থা নেবে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় স্বাধীনভাবে এটা তারা দিয়েছেন এবং তারা একটা অনুরোধের প্রেক্ষিতে দিয়েছেন। যদি দাম বাড়ে, সেই দাম বাড়ার ব্যাপারে অবশ্যই আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এদিকে অর্থ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বলেন, সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তেই ইলিশ রপ্তানির অনুমোদন। ভারতে যে পরিমাণ ইলিশ পাঠানো হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের আহরণের পরিমাণও না হওয়ায় প্রভাব পড়বে না বাজারে। 5,30,000 মেট্রিক টন ইলিশ হয়। এটা একদিনেরও, একটা চাঁদপুর ঘাটের একদিনেরও কম। এটা আমি মনে করি এটা ডিসিশন হয়েছে, এটা গ্রেটার ইন্টারেস্টে। হ্যাঁ, কিছু লোকের অসুবিধা হতে পারে, বাট আমি মনে করি না এটা একটা বিরাট একটা কিছু ক্ষতিকারক। আমার মনে হয় আরও লং রানে আপনার জন্য একটা পজিটিভ বিষয় হয়েছে। বাণিজ্যিক দিক তো সুবিধা আছে, এক্সপোর্ট ফরেন পাবো আমরা কিছু। এর আগে সকাল থেকে IMF প্রতিনিধি দল, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত এবং ইফাদের কান্ট্রি ডিরেক্টরের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন অর্থ উপদেষ্টা। পরে তিনি জানান, বাংলাদেশের কারিগরি সহায়তায় আগ্রহী ফ্রান্স। এছাড়া কৃষি খাত ও দীর্ঘমেয়াদে ঋণ সুবিধা দিতে চায় ইফাদ ও দক্ষিণ কোরিয়া সরকার। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। শরৎ শুভ্রতায় দুর্গাপূজার আগমনী বার্তা। চট্টগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগর। মণ্ডপ ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার প্রস্তুতি আইন শৃঙ্খলা বাহিনীর। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে র্যাব। সন্ধ্যায় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। বরিশাল 5 আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন জাহিদ ফারুক। একাদশ সংসদ নির্বাচনের পর পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। গত নির্বাচনের পরও একই দায়িত্ব পান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বিভিন্ন মামলায় গ্রেফতার হচ্ছেন সাবেক এমপি মন্ত্রীরা। যশোর ও নোয়াখালীর 2 সাবেক এমপি শাহিন চাকলাদার, HM ইব্রাহিম এবং পুলিশের রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতেনের বিরুদ্ধে অনুসন্ধান করবে দুদক। সংস্থাটির গোয়েন্দা বিভাগের প্রাথমিক তদন্তে দুর্নীতির সত্যতা পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোয়েন্দা বিভাগের প্রাথমিক অনুসন্ধানের পর যশোর ৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শাহিন চাকলাদার, নোয়াখালী ১ আসনের সাবেক সংসদ সদস্য HM ইব্রাহিম এবং পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। অভিযুক্ত ২ সংসদ সদস্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অনিয়ম দুর্নীতি করে দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে দুদক। শাহিন চাকলাদার রাজনৈতিক আধিপত্য কাজে লাগিয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তিনি নিজ ও তার পোষ্যদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। HM ইব্রাহিম, তার বিরুদ্ধে তথ্যানুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান ও রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি মোহাম্মদ আব্দুল বাতেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গোয়েন্দা অনুসন্ধানে তার বিরুদ্ধেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। আব্দুল বাতেন সাবেক ডিআইজি বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এই বিষয়েও গোয়েন্দা ইউনিট কর্তৃক তথ্যানুসন্ধান করা হয়েছে এবং তথ্যানুসন্ধানকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে অভিযুক্ত ৩ জনেরই স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনদের নামে দেশে বিদেশে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। জামালপুরে স্ত্রীর নামে বিলাসবহুল রিসোর্ট করেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এলাকাবাসীর অভিযোগ, বন্ধুর সহযোগিতায় বেশিরভাগ জমি দখল করে রিসোর্ট করেন এই আওয়ামী লীগ নেতা। টাকা চাইলে নির্যাতনের অভিযোগও ভুক্তভোগীদের, এমনকি বিপুল টাকা নিয়েও চাকরি না দেওয়ার অভিযোগ। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর ৩ আসন থেকে ৭ বারের সংসদ সদস্য মির্জা আজমের দাপট ছিল জেলা জুড়ে। অভিযোগ রয়েছে, দীর্ঘ সময় ক্ষমতায় থাকা সেই এমপির স্ত্রীর নামে প্রায় ৬ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে আলেয়া গার্ডেন। এই গার্ডেনে ছিল গরু ও মুরগির খামার, ২টি পুকুর, বিলাসবহুল 2টি আলিশান ভবন। এছাড়া গার্ডেনটিতে করা হয়েছিল ফল ও ফুলের বাগান। এলাকাবাসীর অভিযোগ, মির্জা আজম ক্ষমতায় থাকাবস্থায় তার স্ত্রী আলেয়া আজমের নামেই গড়ে তোলেন এই রিসোর্ট। তার বন্ধু আওয়ামী লীগ নেতা সোরহাব হোসেন বাবুলের মাধ্যমে এই গার্ডেনের জমি জোরপূর্বক দখল করেছেন। জমির মালিকদের বেশিরভাগকেই কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। জমির মূল্য পেতে মির্জা আজম এবং স্ত্রী আলেয়া আজমের সঙ্গে দেখা করতে চাইলে নির্যাতন করা হতো বলে অভিযোগ ভুক্তভোগীদের। একটা দাগে জমির পরিমাণ হলো 42%। এখান থেকে আমরা 13% জমি মির্জা আজমের কাছে বিক্রি করি, আর 13% জমি তারা জোরপূর্বক দখল করে সে বাউন্ডারি করে ফেলে। এই আলিয়া গার্ডেনের মধ্যে 18 নম্বর খতিয়ান, 1044 নম্বর দাগ, 25% জমি মির্জা আজম জোর করে নেয়। তখন আজমের বয়সে খবর পাই, দৌড় ফেরাইছি, আইলে আমার ভিতরে যাওয়ার দেয় না, খেদাই দিছে। দখলবাজি, অপরাধী। সেই জন্য আমার কথা, সে যেই হোক, যে দলেরই হোক, যারই আত্মীয় হোক, তার শাস্তি হওয়া উচিত। বর্তমানে এই রিসোর্টে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন হাসান নামে এক ব্যক্তি। তিনিও জমি দখলের বিষয়টি জানিয়ে অভিযোগ করেন, তার পরিবারের জায়গা জমি চাকরি দেওয়ার নাম করে নেন মির্জা আজম, কিন্তু কাউকে চাকরি দেননি তিনি। এরকম 2-3 জনের জায়গা আছে, যেমন আমার জেঠার জায়গা আছে, এখানে জেঠার 26% জায়গা আছে। 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পরপরই এলাকার বিক্ষুব্ধ জনতা আলেয়া গার্ডেনটিতে হামলা, ভাঙচুর ও লুটপাট করে আগুন ধরিয়ে দেন। সময় সংবাদ, জামালপুর। পাথর পরিবহনের আড়ালে ভারত থেকে অবৈধভাবে আনা হয় পোশাকের বড় চালান। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে পণ্যবাহী একটি ট্রাক জব্দ করেছে বিজিবি। সরাইল 25 বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে জানায়, ভোরে বিজয়নগরে পণ্যবাহী ট্রাকটি তল্লাশির জন্য থামার নির্দেশ দিলে তা অমান্য করে চলে যাওয়ার চেষ্টা করে। বিজিবির টহল দল ধাওয়া দিয়ে ট্রাকটি থামায়, তবে পালিয়ে যান চালক ও তার সহকারী। পরে পাথর সরিয়ে পাওয়া যায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও 3 পিস। শরৎ শুভ্রতা আগমনী বার্তা জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা পূজা উৎসবের। চট্টগ্রাম নগরীতে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা। এদিকে মণ্ডপে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি।
খড়ের অবয়বে কাদামাটি দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ, এখন চলছে তুলির টানের কাজ। শরতের দুর্গা উৎসবের বাকি আর মাত্র সপ্তাহ দুয়েক, তাই তো প্রতিমা গড়ার কাজ শেষ করতে দম ফেলানোর ফুরসতেই বন্দরনগরী চট্টগ্রামের মৃৎশিল্পীদের। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুরসহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। আমাদের তৈরি করা মূর্তি পূজা হচ্ছে, হাজার হাজার মানুষ দেখছে, তখন মন অনেক ভালো লাগে। পূজার বাকি বেশি দিন নাই, তাই সেজন্য আমরা একটু তাড়াহুড়ার ভিতরে আছি। চট্টগ্রামের এবার মহানগরীর ১৬টি থানায় ২৯২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নিজস্ব স্বেচ্ছাসেবকদেরকে তৈরি করব। সিসি ক্যামেরা দ্বারা আমরা পূজাটাকে সম্পূর্ণরূপে সিসি ক্যামেরায় আওতায় আনব। দুর্গা উৎসবকে নির্বিঘ্ন করতে কঠোর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের সব স্তরে সব লেভেলে আমাদের পুলিশের নিরাপত্তা পোশাকে এবং সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শারদীয় দুর্গা উৎসব শুরু হবে। ১৩ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতি ঘটবে এবারের দুর্গা উৎসবের। দেবী দুর্গতি নাশিনীর আগমনে সকল অশুভ অপশক্তি বিনাশ হয়ে সত্য, সুন্দর ও সম্প্রীতির বাংলাদেশ অটুট থাকবে। শারদীয় দুর্গা উৎসবে এমন প্রত্যাশা সনাতন ধর্মের অনুসারীদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইউনুস বাইডেন বৈঠকে গুরুত্ব পাবে জিএসপি ইস্যু। মোদি বাইডেন বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকায় প্রণয় ভার্মা, মির্জা ফখরুল সাক্ষাৎ। সম্পর্কের উন্নয়ন চায় ভারত। রাজনৈতিক মামলা প্রত্যাহারে সরকারের 2 কমিটি। 31 ডিসেম্বরের মধ্যে করতে হবে আবেদন। তালিকা করছে বিএনপি। রাষ্ট্র সংস্কারেও 6টি কমিটি দলটির। এবং ভারতে ইলিশ রপ্তানির পরিমাণ চাঁদপুর ঘাটের একদিনের আমদানিরও কম। দাবি বাণিজ্য উপদেষ্টার। দেশে দাম বাড়ালে ব্যবস্থার হুঁশিয়ারি প্রাণী সম্পদের। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।